সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মানবাধিকার লঙ্ঘনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের 7 নিরাপত্তা কর্মকর্তাকে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের। এই সিদ্ধান্তকে অপরিপক্ক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কি, উঠছে সেই প্রশ্ন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নিজের চরকার খবর কি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, সমাজবিজ্ঞানী, এবং কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা, র্যাব। দর্শক, আপনারা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন অভিযোগ সঠিক নয়, যুক্তরাষ্ট্রকে তলব করে ব্যাখ্যা নিল বাংলাদেশ। বিদেশে জামায়াত বিএনপির লবিংয়ে দায়ী বলছেন প্রবাসীরা। বাংলাদেশেও করোনার ওমিক্রন ধরন শনাক্ত, আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার কোয়ারেন্টাইনে। 1 সপ্তাহের মধ্যে বুস্টার ডোজ শুরুর আশা স্বাস্থ্যমন্ত্রীর। প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব নিতে হবে উন্নত দেশগুলোকে, বললেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে দেশের রপ্তানি খাতের নেতৃত্ব দেবে ICT ও সফটওয়্যার শিল্প। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া মানবাধিকার লঙ্ঘন, বললেন ফখরুল। মানবাধিকার লঙ্ঘনের চর্চা করে বিএনপি, পাল্টা অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং কানাডায় ঢুকতে পারেননি মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসান। পাসপোর্ট জটিলতা সহ নানা অভিযোগে ফেরত পাঠালো ইমিগ্রেশন বিভাগ। দুবাই থেকে রবিবার ফিরবেন ঢাকায়। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম নিজের চরকার খবর কি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে বলছি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর 7 কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, সেই দেশের নিরাপত্তা বা মানবাধিকারের কি অবস্থা। এইসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করবো। শুরুতেই আমি স্যারদের কথা শুনবো, তার আগে কমান্ডার খন্দকার আল মঈন আপনার বক্তব্যটি শুনতে চাই। এই খবরটি গণমাধ্যম 7 তারিখে তারা দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে, গতকাল রাত থেকে আসতে শুরু করে। নিশ্চয়ই আপনারা এর মধ্যে অবহিত হয়েছেন, এবং র্যাবের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যে বক্তব্য পেয়েছি, মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষার দাবি করছেন আপনারা। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ বা এই নিষেধাজ্ঞা আর আপনাদের যে দাবি, দুটির ব্যাখ্যা আপনি করবেন। তারা দাবি করছে, সেই ব্যাখ্যা তাদের কাছ থেকে নেবেন। আপনারা যেটি বলতে চাইছেন একটু ইলাবোরেট করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে সমসাময়িক বিষয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যথার্থই বলেছেন। গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্যাংশনের কথাটি আমরা জেনেছি, এবং আমরা এই স্যাংশনের প্রেক্ষিতে আমরা বলেছি যে র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে। এবং র্যাবের সদস্যরা নিজেদের জীবন বাজি দিয়ে, নিজেদের জীবন দিয়ে এই দেশের মানুষের অধিকার রক্ষা করেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরা কেন বলেছি এই কথা, আপনি যদি র্যাবের প্রতিষ্ঠার পর থেকে আসেন, র্যাব তার প্রতিষ্ঠার পর থেকে যে লিগ্যাল যেই ম্যান্ডেটের আলোকে র্যাব প্রতিষ্ঠিত হয়েছে, সেই ম্যান্ডেটের আলোকে র্যাব জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়মিত কাজ করে যাচ্ছে। আপনি দেখেন, র্যাবের অব্যাহত অভিযানের প্রেক্ষিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলে যে চরমপন্থীদের যে একটি সন্ত্রাসবাদ ছিল, এটা কিন্তু এখন অনেকটাই শূন্যের কোঠায় চলে এসেছে। পাশাপাশি আমরা বলবো যে মাদক ও সন্ত্রাস দমনেও র্যাব কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আমরা কেন বলছি যে আমরা মানবাধিকার রক্ষা করছি, এর একটা অন্যতম কারণ আমরা বলতে চাচ্ছি, আপনারা যদি এই করোনাকালীন সময়েও দেখেন যে যখন পিতা তার সন্তানকে রেখে পালিয়েছে, র্যাব কিন্তু তার পাশে গিয়েছে। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এমনও হয়েছে যে আমরা বিভিন্ন মানুষ, যাকে মানুষজন ফেলে রেখে চলে গিয়েছে, আত্মীয় স্বজন ফেলে রেখে চলে গিয়েছে, তাকে কিন্তু আমরা হেলিকপ্টারে করে আমরা ঢাকায় এনে চিকিৎসা করিয়েছি। যেই প্রসঙ্গগুলো এসেছে, আমরা দেখেন র্যাব বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন কাজ করেছে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করেছে, জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছে, সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে, মাদক যারা পাচার করে, যারা মাদকের সাথে ব্যবসা করে, তাদের বিরুদ্ধে র্যাব অভিযান পরিচালনা করেছে। এবং এই পর্যন্ত আমি বলবো লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ র্যাবের 28 জন সদস্য নিহত হয়েছেন,
এবং আমরা যেটা বলেছি 1000-এর অধিক সদস্যের অঙ্গহানি হয়েছে। আপনারা জানেন র্যাব ফোর্সেসের টোটাল সদস্য হচ্ছে 9000 সদস্য। এই 9000 সদস্যের মধ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থেকে এই আত্মত্যাগ, আমি বলবো এটা একটি বিরল। এবং এই জন্যই আমরা বলতে চেয়েছি যে দেশের মানুষের মানবাধিকার লুণ্ঠন নয়, মানবাধিকার রক্ষা করছে আমরা, মানুষের অধিকার আদায়ের র্যাব কাজ করছে। পাশাপাশি আমরা যে শুধু অভিযান পরিচালনা করছি শুধু তাই না, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আমরা সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে বা বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, লিফলেট বিতরণ থেকে বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করছি। এবং আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্র নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ভবিষ্যতেও দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে একইভাবে যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা জীবন দিয়ে হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে যাব। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই। লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার আল মঈন বলছেন যে তারা মানবাধিকার রক্ষা এবং মানবাধিকার লুণ্ঠন নয়, বরং মানবাধিকার সমুন্নত করার জন্য তারা কাজ করেন। স্যার, একটা বিষয় উনি যেটি বলছেন যে 28 জন এখন পর্যন্ত 2004 সালের র্যাব প্রতিষ্ঠার পর থেকে আজকে 2021 সাল, 28 জন তারা কাজ করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন। একজন লেফটেন্যান্ট কর্নেল, র্যাবের তৎকালীন গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আজাদ, তার সিলেটে জঙ্গিদের ছোড়া গুলিতে তিনি জীবন দিয়েছেন। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে। আবার র্যাব মানবিক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটি তিনি বলছেন। একটি বিষয় স্যার আপনাকে একটু স্মরণ করে দিয়েছে, সুন্দরবনে জলদস্যুদের প্রবল প্রতাপ ছিল। র্যাব সেখানে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেছে, পুনর্বাসন করেছে যারা সেখানে আত্মসমর্পণ করেছিল। তো এসব দাবির প্রেক্ষিতে র্যাব বলছে যে তারা মানবিক আচরণ করেন মানুষের প্রতি। দেখুন, আমি যখনই কোনো বাইরের কোনো রাষ্ট্র বা বাইরের কোনো সংস্থা থেকে যখন কোনো এই ধরনের অভিযোগ আসে, সেটাকে আমরা সকলেই কিন্তু অত্যন্ত কি বলে মানে অনেক ফিল্টার করে তারপরে সেটা দেখি। কেন দেখি? কারণ প্রত্যেকটি রাষ্ট্রের আপনার বিদেশ নীতি এবং বিদেশের সাথে সম্পর্কটা ভিত্তি হচ্ছে তার নিজের দেশের স্বার্থ। এবং সাম্রাজ্যবাদের পতনের পরে যে নতুন একটি কনসেপ্ট ডেভেলপ করেছে সেটি হলো নিউ কলোনিয়ালিজম বা নয়া উপনিবেশবাদ। এবং সেখানে কিন্তু অর্থের আপনার স্বার্থটাই বড় স্বার্থ, তারপরে অগ্রাসনবাদ তো আছেই। আপনার এমনকি ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ নেটো বা সেন্টোভুক্ত দেশগুলোর যে অগ্রাসনবাদের ভূমিকা ছিল, নীতি ছিল, এবং আর্থিক আপনার কলোনিয়ালিজমের যে নীতি ছিল সেটি কিন্তু চলছে। সেই কারণেই কিন্তু তারা, আমরা এখন সবাই জানি, ইরাক আক্রমণ করেছিল। তো এই কারণে যখন বিদেশ থেকে আপনার উন্নত দেশ থেকে এই ধরনের কোনো রিপোর্ট আসে, সেটাকে কিন্তু অনেক কি বলে আপনার সহজে মেনে নেওয়া যায় না। এবং আমি একটি এক্সাম্পল দিই, সহজে মেনে নেওয়া যায় না, এটি যেরকম একটি দিক। আবার আরেকটি দিক হচ্ছে দেশের বাইরে থেকে কোনো দেশ বা কিংবা কোনো সংস্থা যখন দেয়, তখন আবার এক শ্রেণীর মানুষ থাকে সেটিকে খুব বেশি ফলো করে প্রচারের চেষ্টা করে। আমি আসছি। মাস দুয়েক আগে যুক্তরাজ্য সরকার বলল যে খালেদা জিয়াকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। এটা কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ এটা বিশ্বাস করবে? প্রথমত, সে তো একজন সাজাপ্রাপ্ত কয়েদি, তার তো থাকার কথা জেলখানায়। তাকে অত্যন্ত মানবিক কারণে কি বলে সরকারের যে এক্সক্লুসিভ ডিসক্রিশন আছে, সেই ডিসক্রিশন খাটিয়ে তাকে জেলখানা থেকে বের করে তার বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। এবং সেই বাড়িতে সে একদম ফ্রি। সে যখন ডাক্তারের কাছে যাওয়ার বা চোখের ডাক্তারের, দাঁতের ডাক্তার, আত্মীয় স্বজন, সেইখানে যুক্তরাজ্যের মতো একটি দেশ কিভাবে বলতে পারলো যে খালেদা জিয়া গৃহবন্দী? সুতরাং এই যে রিপোর্টগুলো, এগুলোকে বিশ্বাস করা কিন্তু খুবই কঠিন, কারণ তাদের নিজস্ব স্বার্থ। এই যে অগ্রাসনবাদ, তারা চায় যে আমাদের মতো দেশগুলোকে আপনার পদানত করে রাখা। আমি মনে করি যুক্তরাষ্ট্র যে রিপোর্টটি দিয়েছে সেটিও কিন্তু তাদের একটি অংশ। আমরা যদি দেখেন যুক্তরাষ্ট্রের আপনার কি বলে ইসের কথা যদি আসি, মানবাধিকারের কথা আসি, যে দেশ হিরোশিমা নাগাসাকিতে
বোমা মেরে 2 লক্ষ মানুষকে হত্যা করলো, গুয়ানাতানামা বেতে শত শত মানুষকে আপনার করে আটকে রেখে নির্যাতন করলো, এবং আপনার যেখানে কালোদের উপরে যে নির্যাতন হচ্ছে যেটি আপনার ওই অত্যন্ত স্পষ্ট সারা পৃথিবী জানে। তো সেই দেশে যাই হোক, আমি সেটা বলতে চাই না যে তুমি অধম তাই বলে কি আমি উত্তম হব না, সেই তুলনায় আমি আসতে চাই না। কিন্তু দেখুন, একটি কথা হলো যে আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু র্যাবের ব্যাপারে খুশি। কেন খুশি? তারা শান্তিতে ঘুমাতে পারছে। যেখানে ঢাকা শহরের কথা বলি, আগে সন্ধ্যা 6টার পরে কিন্তু মানুষ বেরোতে পারত না, আজকাল সেই অবস্থাটা কিন্তু নেই। এবং অন্যান্য জায়গায় গ্রামে গঞ্জে, যেটা কমান্ডার সাহেব যেটা বললেন, সুন্দরবনে জলদস্যু এখন প্রায় নিঃশেষের পথে। শুধু সুন্দরবন কেন, সব জায়গায়। তারপরে আপনার এই যে জঙ্গিবাদকে যেভাবে রক্ষা করা হয়েছে, সেটাই কিন্তু আপনার এই র্যাবের ভূমিকা কিন্তু অনেক বেশি। সেই আপনার বাংলা ভাই বলেন, বা হলি আর্টিজানের আক্রমণ বলেন, বা 5ই মে হেফাজতিদের আক্রমণ বলেন, এগুলোতে তো র্যাবের বিরাট ভূমিকা ছিল। তবে আপনার এই জন্য আপনার র্যাবের কিন্তু বিরাট ভূমিকা আছে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে, এবং এই জন্য কিন্তু র্যাব সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। স্যার, আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই রিপোর্টটি যখন বাংলাদেশি গণমাধ্যমে আসলো, আমরা সময় টেলিভিশনে আমরা বেশ কয়েকটি রিপোর্ট করেছি, অনেক জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তো সেইখানে তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ এর পিছনে লবিং কাজ করেছে। সরাসরি একজন রাজনৈতিক দলের নামই বলেছে, দুটি রাজনৈতিক তাদের পিছনে। স্যার যেটি বলছেন যে কোনো না কোনো স্বার্থের কারণে এই ধরনের পর্যবেক্ষণগুলো আসে একটি বিষয়, এবং সেই স্বার্থটি দেশের ভেতর থেকেও কেউ কেউ কখনো কলকাঠি নাড়ে কিনা, অর্থাৎ নিজেদের স্বার্থটি অন্য দেশকে দিয়ে বলিয়ে নেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ। আমি খুশি হয়েছি যে আপনি আমার নামের শেষে সমাজবিজ্ঞানী শব্দটা ব্যবহার করেছেন। আমি সমাজবিজ্ঞানের যেহেতু ছাত্র, আমি সেই জায়গা থেকেই কথাটি বলবো। জাস্টিস মানিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ট্যাসিটলি বলেছেন উনি। কিন্তু আপনি যদি আগে এই প্রেমিসটাকে যদি ঠিক করে নিতে পারেন যে পৃথিবীতে এই যে সিভিলাইজেশন সভ্যতা, এই সভ্যতাটা কি খুব নিউট্রাল নাকি ইন্টারেস্ট বেসড, আপনি যদি কার্ল মার্কসের সেই যুগান্তকারী ইয়েটার মধ্যে যান যে হিস্ট্রি অফ অল হিদারটু এক্সিস্টিং সোসাইটিজ, হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল, আজ পর্যন্ত পৃথিবীর যত সমাজ এসছে, শ্রেণী সংগ্রামের ইতিহাস, উঁচু এবং নিচু। আবার যদি আপনি প্যারেটো সমাজবিজ্ঞানী বিখ্যাত, তার যদি আর একটা বিখ্যাত উক্তি আছে যে হিস্ট্রি ইজ দি গ্রেভইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি, ইতিহাস হচ্ছে অভিজাতের সমাধি ক্ষেত্র। তার মানে হচ্ছে এই যে পৃথিবীর ব্যক্তিগত সম্পত্তির ধারণার পর থেকে সারা পৃথিবী যেভাবে চলছে এখানে, এবং এর সাথে জাস্টিস মানিক এটাও ট্যাসিটলি বলেছেন যে ফরেন পলিসি প্রত্যেকটা রাষ্ট্রের তার ইন্টারেস্ট, এবং বিশেষ করে ইউনাইটেড স্টেটস যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীতে একটা হেজিমনিক রাষ্ট্র হিসেবে কায়েম হয়েছিল। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সারা পৃথিবীর হেজিমনিক মোরল আর কি, যেটা পৃথিবীর মোরল বলা হয়, যেটাকে সবাই মেনে নিয়েছিল, সেটা ছিল ব্রিটিশ। এবং ব্রিটিশরা তাদের এই যে কলোনিয়ালিজমের মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করেছে এবং তাদের সারা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করেছে। আজকের কানাডা, আজকের অস্ট্রেলিয়া, এমনকি ইউনাইটেড স্টেটস, আপনি যা দেখেন সমস্ত জায়গায় কিন্তু ব্রিটিশরা তাদের লোকজন নিয়ে সেখানে বসতি স্থাপন করে। ইউনাইটেড স্টেটসের ইতিহাসটা যদি দেখেন আপনি, এই ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে রেড ইন্ডিয়ানদেরকে তাড়িয়ে সেখানে অবস্থান করছে, তারপরে আপনি ব্ল্যাকদের, কালোদের উপর অত্যাচার, সিভিল ওয়ার, এবং এখনও কিন্তু সেটা চলছে। এমনকি আপনি যদি এই যে আজকের যে সন্ত্রাসবাদের কথা আমরা বলি, সেই সন্ত্রাসবাদেরও যদি এই 9/11-এর পর যেভাবে হেড ক্রাইম সারা পৃথিবীতে মুসলমানদের উপর বিশেষ করে, তার জন্য কিন্তু ইউনাইটেড স্টেটস একটা বিরাট ভূমিকা পালন, এবং এর সমস্ত পেছনে কিন্তু তার অর্থনৈতিক ইতিহাস, যেটা কিনা ইন্টারেস্ট, যেটা কিনা আলটিমেটলি আমরা নিও কলোনিয়ালিজম বলছি, নব্য উপনিবেশিকবাদ বলছি, কিংবা যেভাবেই করি না, কারণ তাহলে আপনি সহজভাবে দেখেন না যে সে পুরো মিডল ইস্টের সেখানে যে পলিটিক্সটা অস্থিরতা, যেটার সাথে সরাসরি আমেরিকা জড়িত, তারা সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু সৌদি আরবে তাদের এই রাজতন্ত্রের তাদের একদম স্পষ্ট সমর্থন আমরা দেখতে পাই। এর বাইরে আপনি দেখেন, আমি একটু বলি, 1953-তে আপনি দেখেন
ইরানের যে যে গণতান্ত্রিক সরকার তাকে উৎখাত করা হয়েছে, 1954-এ গুয়েতেমালায়, 1957-এ লেবাননে, 1961-এ কিউবাতে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এবং আমরা সুকর্ণকে সরিয়ে সোহার্তকে আনা হয়েছে। চিলি 1973-তে চিলি, এরপরে ফিলিপিন্স আছে, নিকারাগুয়ে আছে, পানামা আছে, ব্রাজিল আছে, মেক্সিকো আছে। 1946 থেকে 2000 পর্যন্ত অ্যাটলিস্ট 80+ কান্ট্রির সেখানে জাতীয়তাবাদী নেতাদেরকে সরিয়ে দিনে স্যার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আছে এখন পর্যন্ত 7টি দেশে আগ্রাসন করছে। তাহলে পরে আমি বলছি যে আপনার এই প্রেমিসটা যদি ধরেন তাহলে আপনি কথা হচ্ছে মানে ইউনাইটেড স্টেটসকে সারা পৃথিবীর আপনি যদি তার ইন্টারেস্টের বাইরে যদি কিছু না করে, আপনি জিএসপি যেই রাজনীতিটা আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের রানা প্লাজার পরে তারা যে এই ধরনের এই যে ফেইল্ড স্টেটের ধারণা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো কাজেই আমি বলবো এটা অ্যাবসলিউটলি ইউনাইটেড স্টেটসের একটা তাদের একটা ফরেন পলিসির অংশ হতে পারে। র্যাবের মধ্যে র্যাব তো কোনো মানে ফেরেস্তা নিয়ে সংগঠন না। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে কোনো দেশের সোশিও ইকোনমিক স্ট্রাকচার যদি আপনি পর্যালোচনা করেন, এর অধিকাংশ প্রতিষ্ঠানগুলো এখনো কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে আছে। এই মিলিটারি বলেন আর সিভিল ব্যুরোক্রেসি বলেন আর পুলিশ বাহিনী বলেন, তো সমস্ত জায়গায় আপনি সেই ইনস্টিটিউশন রিফর্ম করার জন্য যারা বাংলাদেশেও যারা আপনি দেখবেন, যেটা আপনি বলেছেন লবিংয়ের বিষয়টি আমি আসছি, যারা এগুলো বলছে তারা কিন্তু মৌলিক জায়গাগুলোতে না মানে হাইলাইট করে তারা এই সমস্ত জায়গাগুলো করছে। এবং এটা ইউনাইটেড স্টেটসের বিউটিও কিন্তু একটা, এই গণতন্ত্রের নামে তারা কিন্তু এই যে লবিস্ট নিয়োগ করা এটা একটা ইনস্টিটিউশনাল প্রসেস। আপনি কংগ্রেসে যে তারা যে সমস্ত আইনগুলো পাশ করে প্রত্যেকটা আইনের পেছনে কিন্তু এই যে এক একজন কংগ্রেসম্যান আছে তাদেরকে আপনি দেখবেন যে এই লবিস্ট নিয়োগ করা হয়। বাংলাদেশের এই জিএসপি সরানোর জন্যেও আমি যেহেতু এই নিয়ে কাজ করি, আমি বলছি যে বিশাল এখানে আমাদের লেবার অর্গানাইজেশন তৈরি করেছে, সলিডারিটি সেন্টার তারা তৈরি করেছে, যেটা আমাদের এখানকার সনাতনী ট্রেড ইউনিয়নিজম ধ্বংস করে সেখানে একটা এন্টারপ্রাইজ ট্রেড ইউনিয়নিজম তৈরি করা এবং এখান থেকে এই নারী মানে নেতাদেরকে তারা নিয়ে সেখানে যে হেয়ারিং করিয়েছে। সো দিস ইজ নট নিউ। এবং আপনি আমাদের এই যুদ্ধ অপরাধের বিচারের সময় লবির বিষয়টি দেখেছি। আমেরিকান পুরো সোসাইটির মধ্যে লবিস্টের ধারণাটি ইট ইজ পার্ট অফ যে ইম্পেরিয়ালিজম, আমরা ইম্পেরিয়ালিস্ট পলিসি যেটাকে আমরা বলি, এবং সারা পৃথিবীতে তারা এটা এভাবেই তারা করছে। আপনি যত মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস আছে তাদের যত কর্পোরেট পলিসি, সেই পলিসিগুলো লবিস্টদের মাধ্যমে তারা সেখানে নিয়োগ করা হয়। কাজেই আমি বলবো যে এখানে হয়তো আমি যেটা বলছিলাম আপনার মানবাধিকার হরণ হতে পারে, সেটা প্রত্যেকটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের একটা ঐতিহাসিক দুর্বলতা। এটা কিন্তু আরও পেছনে যদি যান, এই দায় কিন্তু আসলে যারা উন্নত বিশ্ব যারা আমাদেরকে শোষণ করে তারা উন্নত হয়েছে। এই বাংলাদেশ একসময় আপনি ফ্রান্সোয়া বার্নিয়ার আপনি ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার পড়েন, দেখেন একসময় কি ছিল। এই যে সুজলা সফলা শস্য শ্যামলা আমরা যে বলছি, এমন কোনো ডাচ দিনেমার সেই পর্তুগিজ সবাই তো এখানে ফ্রেঞ্চ, এই ফরাসগঞ্জ এই যেটা নাম হচ্ছে ফ্রেঞ্চ, সেটা ফ্রেঞ্চগঞ্জ থেকে ফরাসগঞ্জ হয়েছে। এখানে তাদের কুঠির ছিল, এখান থেকে আরমানিটোলা এক্স্যাক্টলি, এরকম বহু জায়গা আছে। তার মানে কি? তার মানে আপনার খণ্ডিতভাবে যদি আপনি জিনিসটি দেখেন, এখন র্যাবের সমস্যা থাকতে পারে। আপনি কল্পনা করেন বাংলাদেশের যে মিলিটারি শাসকরা যেভাবে বাংলাদেশের মানে বিভিন্ন সময় সামরিক শাসনের মাধ্যমে যেই সব অন্যায় করেছেন, এর জন্য কি আপনি সেনাবাহিনীকে দায়ী করবেন? আপনি কি র্যাবকে দায়ী? আপনার হতে পারে আপনার একজন পুলিশ অফিসার, একজন র্যাবের কর্মকর্তা কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনি তাদেরকে, ওনারা বলছেনও, তাদেরকে বিচারও করা হয়েছে বিভিন্ন সময়। এবং যে আজাদের কথা বললেন, আমি তার মাগফিরাত কামনা করছি। কর্নেল আজাদ ওয়াজ মাই স্টুডেন্ট, মাই ডিরেক্ট স্টুডেন্ট। এবং এখন যিনি আছেন র্যাবের এডিজি কর্নেল আজাদ, হি ইজ সো নাইস এ পারসন, তার নামেও স্যাংশন আমি দেখলাম। সো দিস ইজ রিডিকিউলাস। আমি বলছি যে আসলে এটা সেন্সেবল মানুষ। এখন আপনি এটা আলাদা, আপনি ডেফিনেটলি আপনি যখন একটা, আমরা মানব অধিকারের কথা অবশ্যই বলবো, সাধারণ মানুষ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেও, কোনো ক্ষেত্রে হয়নি আমরা তা বলবো না, এগুলো হয়েছে, সেটা নিয়ে আপনি কথা বলেন। কিন্তু বাংলাদেশেও এক শ্রেণীর, যেটা বলেছে লবিজ, এক শ্রেণীর মানুষ আছে
সো কল সিভিল সোসাইটির মানুষ আছে যারা 2003 সালে বা 4 সালে র্যাব তৈরি হয়েছে তখন কিন্তু তারা কোনো কথা বলেনি, এখন তারা এগুলো বলছে। কিংবা তাদের আপনি উৎস যদি খুঁজেন দেখবেন তাদের জীবন জীবিকা নির্ভর করছে কোল্ড ওয়ার স্নায়ু যুদ্ধের পরে তথাকথিত যে এনজিও বিজনেস এই দেশে তৈরি হয়েছে সেই বিজনেসের উপর তাদের কিন্তু তাদের জীবনযাপন রক্ষা হচ্ছে। সুতরাং তারা যেই দাসত্ব করবে এটাই স্বাভাবিক। আমি বলছি নির্মোহভাবে আপনি এ দেশের উন্নয়ন চাইলে আপনি প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টের কথা বলেন, আপনার যে রিফর্মের কথা বলেন, যদি কোনো ব্যক্তি ডিরেক্টলি কথা বলেন। একটা কথা আমি বলে শেষ করছি, যেটা জাস্টিস মানিক ট্যাসিটলি বলেছেন যে দেখেন আমি আমার ডিপার্টমেন্টে আমি একটা রাউন্ড টেবিল করেছিলাম এগুলো নিয়েই। তখনকার তৎকালীন র্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন সেখানে, মিলিটারি অফিসাররা ছিলেন। একজন বলছেন যে একজন ওয়াইফ তার স্ত্রীকে ডিভোর্স দিবেন, তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে, র্যাব অফিসে এসে বলছেন যে আমার হাজব্যান্ডকে ক্রস ফায়ার না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। দ্যাটস দ্য রিয়ালিটি অফ দিস কান্ট্রি। আপনি কেরানীগঞ্জে যে শিশুটি মারা গেছে তার মা গড়াগড়ি দিয়ে বলছে যে আমার শিশুর হত্যাকারীদের ক্রস ফায়ার দিতে হবে। সো দ্যাটস দ্য রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। আপনাকে সেই জায়গাগুলোকেও কিন্তু আপনাকে এটার দ্যাটস আইরনি ইন আ সেন্স যে এটার উপর আমরা দাঁড়িয়ে আছি। স্যার অনেক ধন্যবাদ। ফোন নিয়ে আছেন মঈন ভাই, আপনার সঙ্গে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম মোমেন ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। মোমেন ভাই আমি বিচারপতি শামসুদ্দিন হায়দার স্যারের কাছে একটু শামসুদ্দিন চৌধুরী মানিক, জি বলুন। শামসুদ্দিন চৌধুরী মানিক স্যারের কাছে একটু জানতে চাই, আমেরিকা আমাদের বিরুদ্ধে বললো একটা বিশেষিত বাহিনীর বিরুদ্ধে বললো নিষেধাজ্ঞা দিল। এখন আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে আমাদের ক্ষতি কি? আর আমরা তাদেরকে তো প্রাধান্য দিচ্ছি কেন এটা আলোচনায় এনে? কারণ স্বাধীনতা যুদ্ধকালীন সময় ওরা আমাদের অনেক পছন্দ বিরোধিতা করেছিল আমেরিকা। আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে ওরা কি তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছে এটা বলে? জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনার উত্তর নেওয়ার চেষ্টা করবো। তার আগে মঈন ভাই যে বিষয়টা এর আগে আপনি বলছিলেন বা স্যাররাও কিছুটা বলেছেন, জঙ্গিবাদ দমনের র্যাব অভূতপূর্ব সাফল্য দেখেছি। দুটি ভাগে যদি ভাগ করি, ধরেন আপনার 2016 সালে হোলি আর্টিজান হামলার আগে জঙ্গিবাদের একরকম ধরন আমরা দেখেছি, হোলি আর্টিজান থেকে শুরু করে পরের ধাপে একরকম। তো ওই সময়টাতে সেই বাংলা ভাই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে তৎকালীন শিশু জঙ্গিদেরকে সবাইকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়েছে, বিচারের মুখোমুখি করেছে। আবার পরবর্তীতে হোলি আর্টিজানের পরে সিলেটে যেরকম লেফটেন্যান্ট কর্নেল আজাদকে মৃত্যুবরণ করতে হলো, গোলাগুলির ঘটনা ঘটে। আবার ধরুন মাদক নির্মূল করতে গেলে অনেক সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তো কোন কোন ক্ষেত্রে আপনারা একেবারেই কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া গ্রেফতার করতে সক্ষম হন, কোন কোন ক্ষেত্রে বন্দুকযুদ্ধে জড়াতে হয় বা কেন? ধন্যবাদ আপনাকে। বন্দুক যুদ্ধের যে বিষয়টি আসছে বিভিন্ন সময় আমরা যেটা বলে থাকি যে গুলি বিনিময়, আমাদের দিকে কেউ একমাত্র বন্দুক তাক করলে বা আমাদেরকে কেউ গুলি করলেই কিন্তু আমরা তাদেরকে বিনিময়ে গুলি করি। বাংলাদেশের যে আইন, আমার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে এই রাইট দিয়েছে আত্মরক্ষার জন্য আমরা গুলি করতে পারি। আজকে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছিল যে আপনারা দেখেছেন কুমিল্লাতে যে কিভাবে সন্ত্রাসীরা গুলি ফুটিয়ে তারা দৌড়ে যাচ্ছিল। এই ক্ষেত্রে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সামনে থাকলে তার তো গুলি করতে সে বাধ্য হবে। আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি, যারা মাদক চোরা কারবারি তাদের সাথে আমাদের গুলি বিনিময় হয়েছে, আমাদের অনেক সদস্য নিহত হয়েছেন। জঙ্গিবাদ অপারেশনেও আমাদের অনেক সদস্য নিহত হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল আজাদ স্যার সহ। বাট কিছু কিছু সাধারণভাবে অনেক ক্ষেত্রে দেখা গেল প্রতারণা জাতীয়, আপনারা দেখেছেন ইভেলি প্রতারণা আমরা জনগণের সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছি। এই মানব পাচার চক্রের যে বিভিন্ন অভিযান আপনারা দেখেছেন যে নারী পাচার সংক্রান্তে র্যাবই কিন্তু এগিয়ে এসে পার্শ্ববর্তী দেশে যে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে এই চক্রটাকে টোটালি গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা, এভাবেও কিন্তু আমরা উন্মোচন করতে সক্ষম হয়েছি। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখেন যে জঙ্গিবাদের কথা বলা হয়েছে, যেই জঙ্গিবাদ আমি বলবো র্যাবের আভিযানিক সাফল্যের কারণে অনেকটাই জিরো অবস্থায় আছে, সেই জঙ্গিদেরকেও কিন্তু আমরা র্যাব নিজের উদ্যোগে রেডিকালাইজেশনের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা সুস্থ জীবনে নিয়ে এসেছি অনেককেই, এবং তাদের পুনর্বাসনে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এ যাবৎকালে সুন্দরবনের জলদস্যু বা বিভিন্ন স্থানীয় ডাকাত এবং জঙ্গিদের মধ্যে 421 জনকে
আমরা তাদেরকে সুস্থ জীবনে নিয়ে এসেছি। তাদের পুনর্বাসনে আমাদের র্যাবের নিজস্ব অর্থায়নে তাদেরকে ঘর করে দিয়েছি, তাদেরকে যার কম্পিউটার প্রয়োজন থাকে কম্পিউটার কিনে দিয়েছি, যার গরু প্রয়োজন থাকে গরু কিনে দিয়েছি। আমরা কিন্তু বিভিন্নভাবে মানবিকতা দেখিয়েছি এবং আমরা যে শুধু অভিযান পরিচালনা করছি তা না, আমাদের সাথে আপনারা দেখেন যে সুন্দরবনের জলদস্যুর কথা, উই ফিল প্রাউড, উই টেক দ্য লিড অ্যাকচুয়ালি, যে আমরা দস্যুমুক্ত সুন্দরবনের ৩য় বছর এবার আমরা পালন করেছি এবং আমরা বলতে পারি যে সুন্দরবন এখন অনেকটাই দস্যুমুক্ত। এবং একইভাবে যদি আপনারা বলেন যে বিভিন্ন চরাঞ্চল উপকূলে যে ডাকাত চক্র ছিল, তারাও দেখেন আজকে র্যাবের কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করেছে এবং তারা পুনর্বাসনে তাদেরকে সহযোগিতা করেছি। তারাও র্যাবের প্রতি আস্থাশীল যে আমরা যদি র্যাবের কাছে আত্মসমর্পণ করি, র্যাব আমাদের দেখাশোনা করবে, র্যাব আমাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং তাদের এই আস্থার প্রেক্ষিতে কিন্তু আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি এবং আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আমি আরেকটি বিষয় বলি, দেখেন আপনার সাম্প্রতিক সময়ে যে কিশোর গ্যাং কালচার নিয়েও যে বেশ উন্মাদনা তৈরি হয়েছিল, আপনার স্যার আছেন, স্যারের সাথে এই বিষয়ে আমি একদিন কথাও বলেছি। এই কিশোর গ্যাং, এই কিশোর অপরাধী যারা, তাদেরকে সমাজে সুস্থ জীবনে ফিরিয়ে আনা, আমরা দেখেন এই জন্য আমরা সভা করেছি, সেমিনার করেছি, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলেছি কিভাবে একটি গার্জিয়ান বা একটি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা সমাজে যারা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আছেন, ইভেন একজন মসজিদের ইমাম, সে তার অবস্থান থেকে কিভাবে একজন কিশোরকে সুস্থ জীবনে, কিশোর অপরাধে যারা জড়িত তাদেরকে কিভাবে সুস্থ জীবনে নিয়ে আসতে পারবে, এই ব্যাপারেও কিন্তু আমরা কাজ করেছি। মানে আমি এইগুলো বলছি যে আমরা এগুলো মানবিকতার যে কিছু উদাহরণ র্যাব সৃষ্টি করছে বিভিন্ন সময়, আমি আপনাদের সামনে সেই এক্সাম্পলগুলোই দিলাম। জি, অনেক ধন্যবাদ। আমি মানিক স্যারের কাছে যাবো তার আগে। জি স্যার, এই একটা বিষয়, এই যে মাদক কারবারির কথা যেটি আসছে এখন, স্যার মাদক তো শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আসে এবং কত হাজার হাজার কোটি টাকার ব্যবসা মাদকের। এখন পৃথিবীব্যাপী যদি আমি মাদক ব্যবসায়ী কিংবা মাদক কারবার নিয়ন্ত্রণের ব্যাপারটা দেখি, তো এই ক্ষেত্রে বল প্রয়োগ কিংবা বন্দুক যুদ্ধের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশেই তো ঘটে, যেহেতু এখানে কোটি কোটি টাকার বাণিজ্য এবং এই ট্রেডটা যারা করেন তাদের মধ্যে এক ধরনের মরিয়া ভাব থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি ধরেন, মেক্সিকো সীমান্তে তারা কি ধরনের আচরণ করে? মেক্সিকো সীমান্তে আমরা ক্রিমিনোলজির যে পরিধি পড়াতে যাই, জি, যে কয়েকটা উদাহরণ দেয়, তার একটা বড় উদাহরণ দেয় পানামার যে নারিয়াগা, জেনারেল নারিয়াগাকে আমেরিকা ধরে নিয়ে ওখান থেকে পানামা থেকে উঠিয়ে নিয়ে ফ্লোরিডায় নিয়ে গিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, একটা দেশের ভেতর থেকে উঠিয়ে নিয়ে ফ্লোরিডায় নিয়ে যে তাকে বিচার করেছে, এটা কি একটা সভরেন কান্ট্রির একটা উপর, এটা তো একদম অ্যাবসলিউট যে আগ্রাসনের কথা। ইরাকের কথা বলছিলেন, মানে ইরাক, বিন লাদেনের কথা ধরেন, জি, বিন লাদেনকে যে আচরণ করা হয়েছে, এটা কোনো মানব অধিকারের কোন পর্যায়ে পড়ে আপনি বলেন? অন্য একটা দেশে যে খুন করেছে এবং তাকে পানির মধ্যে মানে ফেলে দেওয়া হয়েছে। তাকে একটা মুসলমান, তার রাষ্ট্রীয় যেই কার্য হতে পারে, মানুষ তো, আমাদের তো ধর্মে তো এটা আছে, মানুষ যত খারাপই হোক তারপরেও তো তাকে সৎকার করা, মৃতের প্রতি সম্মান দেখানো। তো ইউনাইটেড স্টেটসের কথা বলে শেষ করা যাবে না। এবং আমি একটু শুধু হয়তো জাস্টিস মানিক জবাব দিবেন, আমি যে কথাটি বললেন যে এটা কি কারণে এই যে পৃথিবীর মোড়ল যেটা হয়েছে, আপনি দেখেন যে আপনার সমস্ত নিয়ন্ত্রণ, এই যে আপনার সারা পৃথিবীর ইকোনমি কিভাবে চলবে, পলিটিক্স কিভাবে চলবে, যেহেতু তারা এখন হেজিমনিক কান্ট্রি, সারা পৃথিবীর ওয়ার্ল্ড হেজিমনিক কান্ট্রি, তারা এটা সমস্ত জায়গায় এই নিয়ন্ত্রণটা তাদের হাতে। ফলে তারা যখন কোনো কাজ করে তখন ওই দেশটা ক্ষতিগ্রস্ত হয় কোনো না কোনোভাবে। যেমন জিএসপির কথা আমি বললাম, যখন আপনার জিএসপি উদ্যোগ সারা পৃথিবীতে হয়ে গেল যে আমেরিকা আমাদের জিএসপি বন্ধ করে দিচ্ছে, তার মানে আমাদের এখানে সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে খারাপ, এখানে কোনো পরিবেশ নাই, এইটা কিন্তু মেসেজটা সেখানে চলে যায় বায়ারদের কাছে। ঠিক একইভাবে আপনি দেখেন যে আপনার খেয়াল আছে কিনা, যখন হলি আর্টিজান হলো বা তারও কিছু আগে, এখানে হঠাৎ করেই তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত তিনি প্রথম কিন্তু শুরু করেছিলেন যে এখানে আইএস আছে কি নাই, অ্যানাদার ডিবেট, যে আমরা কিন্তু এটা দ্যাটস জিরো সাম গেম টু মি অ্যাজ এ সোশ্যাল সায়েন্টিস্ট, যে একটা দেশে আইএস আছে না, এটা হোম গ্রোন, হয়তো সরকারও বলেছে হোম গ্রোন, কিন্তু আপনি এটা একটা জিরো সাম গেম ইন এ সেন্স, যেটা সন্ত্রাসী আছে, দ্যাটস ইম্পর্টেন্ট, দেখেন সন্ত্রাসবাদ হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আইএস আছে এই কথাটা জোর দিয়ে বলার কারণটা কি? তখনই কিন্তু আলটিমেটলি সারা পৃথিবীতে আইএস নিয়ে যেহেতু একটা ডিসকোর্স তৈরি হয়েছে, সেটা
ছড়িয়ে গেলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের মধ্য দিয়ে তখন কিন্তু তারা এখানে নানা, আপনি জানেন যে এখানে জাপানে আপনি দেখেন যে জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা যেখানে গিয়েছে সেখান থেকে কিন্তু তাদের সে আস্তানা সরায় নাই। তো এখানে কিন্তু তারা নানাভাবে বিভিন্নভাবে আমাদের এখানে তাদের ক্যাম্প তৈরি করার চেষ্টা বিভিন্নভাবে হয়েছিল, এবং এগুলোর মধ্য দিয়ে তারা একটা ডিল করার চেষ্টা করে। ঠিক একইভাবে আমরা যেটা বললাম যে মানব অধিকারের প্রত্যেক বছর তারা একটা ইন্ডেক্স তৈরি করে। এখন এই যে আমি আপনার বিন লাদেন থেকে শুরু করে কিংবা অন্যদের, আপনি কাউন্টার টেরোরিজমের একটা সারা পৃথিবীর নিয়ামক হচ্ছে আপনি আপনার যদি আপনার ডাইরেক্ট আপনি কোনো কাউন্টার করতে চান তখন তাকে এইরকম সিরিয়াস রকম যদি টেরোরিস্ট আপনার মনে হয় যে এই আছে, তার আগে ডেফিনেটলি একটা অ্যাসেস করা হয়, তাকে মেরে ফেলা ছাড়া কোনো পথ থাকে না। তা আপনি ইউনাইটেড স্টেটস, আপনি যেটা বললেন, সমস্ত টেরোরিস্ট অ্যাক্টিভিটিসে তারা সেভাবে, কানাডা বা জার্মানিতে যেটা হয়েছে, বেলজিয়ামের সমস্ত জায়গায় তো মৃত্যু হয়েছে। তো দ্যাটস দ্য রিজন। এখন আমি বলছি যে আমাদের এখানেও কিন্তু আপনি যখন একটা দেশের উপর কোনো একটা স্টিগমা দিয়ে দেন তখন একটা স্টিগমা হয়ে যায়। মানে আপনি যখন এই যে বলা হচ্ছে যখন এখন আপনি কল্পনা করেন, আমি যেটা খুবই স্পষ্ট করে বলছি, আপনি একটা অর্গানাইজেশনের কিছু মানুষ বিপদগামী হতে পারে, এবং র্যাব আমি যতদূর জানি বিভিন্ন মানুষের আলোচনা করেছেন, তাদের বিচারের ব্যবস্থা করেছেন। পার্টিকুলারলি আপনি র্যাবের ডিজি, এডিজি, তার মানে সবাইকে আপনি এরকম নাম ধরে, এটা তো একেবারে রিডিকুলাস থাকে আমাদের। জি স্যার, দর্শক একটি প্রশ্ন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমাদের কি যায় কি আসে। আমি সেই প্রশ্নের জবাব অবশ্যই আমি দেব। তার আগে আমি একটি কথা বলতে চাই যে আজ যারা লাফাচ্ছে, রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে কি জানে না যে 2002 সনে তার নেত্রী অপারেশন ক্লিন হার্ট দিয়ে কিন্তু এই বিচার বহির্ভূত হত্যা শুরু করেছিল, এবং তাদের রক্ষা করার জন্য 2003 সনে ইনডেমনিটি আইন করেছিল। পরবর্তীতে হাইকোর্টের একজন অতি কি বলে নিউট্রাল বিচারপতির নেতৃত্বে সেখানে এটা বিচারে উঠেছিল। সেই বিচারপতি বলেছে যে কয়েকশো লোককে অপারেশন ক্লিন হার্টের নামে, কারণ সেখানে খালেদা জিয়া বলে দিয়েছিল যাকে পারো মারো, আমি শুধু লিস্টটা দিব, তোমাদের কিচ্ছু হবে না। সেখানে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছিল, কয়েকশো মানুষকে চিরতরে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছিল, কয়েকশো মানুষকে, নিরীহ মানুষকে আটকে রাখা হয়েছিল, এবং এরপরে 2003 সনে আবার ইনডেমনিটি আইন করে যাতে তাদের বাঁচা যায়। এগুলো কথা কি রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনে আসে না? তারাই তো শুরু করেছিল এই বিচার বহির্ভূত হত্যা। আমি তার আগে আরও দুটো কথা বলতে চাই। এই যে ইদানিংকালে র্যাবের যে ভূমিকা, শাহেদকে কে ধরল, শাহেদের প্রতারণা, হাসপাতাল এবং আরও কয়েকজন যে হাসপাতালে যে প্রচার এইগুলো হচ্ছিল, এগুলো ধরল কি? এবং সুনামগঞ্জে হিন্দুদের উপর যে নির্যাতন হলো 2-3 দিন পর্যন্ত কিন্তু কেউ কোনো অ্যাক্ট করেনি। অবশেষে যখন র্যাবের ডাইরেক্টর জেনারেল সেখানে গেলেন তখনই কিন্তু আপনার এই সবাই সচেতন হয়ে গেছে এবং এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করেছে। এখন আপনার আমেরিকার বিরুদ্ধে তো অনেক, আপনার সেই ইন্দোনেশিয়ার সুকর্ণ থেকে শুরু করে আইএনদি থেকে শুরু করে ড্যানিয়েল অট, এগুলো তো আছেই, এগুলো তো একেবারে জলজন্ত প্রমাণ। তো সেই দেশের, যেটা আমি বলছিলাম যে কয়েকদিন আগে ব্রিটেনের মতো দেশ কিভাবে বলল যে খালেদা জিয়াকে নাকি আপনার কি বলে দর্শক, প্রশ্নের একটি অংশ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের 50 বছর বয়সী বাংলাদেশের উত্থান, সেই জায়গাটিতে সেই 71-এর কোনো মাথা ব্যথা, তাদের সিআইএর যে অবমুক্ত দলিল, তাতে তো জানা যাচ্ছে আমেরিকার ইনভলভমেন্ট বঙ্গবন্ধু হত্যায় কেমন ছিল, তাই না? পাশাপাশি এটি তো তাদেরই উন্মুক্ত হওয়া নথি। শুনেন, সিআইএর নথিতে বলেছে যে এই বোস্টার, যে আমেরিকান অ্যাম্বাসেডর ছিল ঢাকায়, তার বাড়িতে খুনি জিয়া, বোস্টার ইয়ের বাসায় ছিল, মোস্তাকের বাড়িতে খুনি জিয়া তার সাথে যে বৈঠক করেছে, এটা কিন্তু সিআইএর দলিলই বলছে। এবং সেই কথাগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন জন পাবলিশও করেছে। স্যার, সেই কথাগুলো পাবলিশও করেছে, বাংলাতে অনুবাদ হয়েছে, কিন্তু এখন ওই কথাগুলো তো আমরা নেই না। আমরা যখন আমাকে নিষেধাজ্ঞা দেয় তখন আবার সেটাকে খুব ফলাও করে বলি। এবং তাদের এই যে ডেমোক্রেসি ওয়াচ নামে একটি সংগঠন, মানে শুধু আমেরিকান বা বিদেশি সরকারই নয়, তাদের কতগুলো পোষা আপনার এনজিও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডেমোক্রেসি ওয়াচ। তো এখন এই যে ভদ্রলোক যে প্রশ্নটা করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত।
যে আমরা কেন তাদের এত গুরুত্ব দিতে যাব। বাংলাদেশ এখন একটি কি বলে বেশ উন্নতির রোল মডেলে পরিণত হয়েছে। আমরা কিন্তু অনেক এরই মধ্যে অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি সাধন করেছি। আমাদের কিন্তু আমেরিকার পিছনে ঝুলি নিয়ে সেই আপনার একসময় ছিল আপনার কিসিঞ্জার যখন বলেছিল ঝুলিহীন, আমরা তো সেই অবস্থায় নাই। তো সুতরাং এই ভদ্রলোক যেটা বলেছে খুব যুক্তিগত কথা বলেছে যে আমাদের কোনো প্রয়োজন নেই তাদের পিছনে যাওয়ার। মোহন ভাই, এখানে এই ধরনের পর্যবেক্ষণ, এই ধরনের নিষেধাজ্ঞা আপনাদের মনোবলে কি কোনো ধরনের প্রভাব ফেলে বা ফেলবে? অবশ্যই না। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্র বুকে নিয়ে লালন করে কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং এই সব ছোটোখাটো বিষয়ে আমাদের মনোবলে আঘাত আগেও কখনই আনেনি, ভবিষ্যতেও আনবে না। এবং একইভাবে আমি আপনাদেরকে বলেছি যে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পূর্বে র্যাব সদস্যরা যেভাবে জীবন দিয়ে কাজ করেছে, ভবিষ্যতেও আমরা একইভাবে কাজ করে যাব। এটা অবশ্যই আমাদের কোনো মনে আঘাত আনবে না। জি, আপনার ধন্যবাদ। স্যার, এই যে আপনি জঙ্গিবাদের কথা বলছিলেন, যেমন হোলি আর্টিজানের পরপরই আইএস আছে, এইটা প্রতিষ্ঠার জন্য এক ধরনের একটা প্রবণতা আমরা দেখেছিলাম। তো আলটিমেটলি ব্যাপারটি কি দাঁড়িয়েছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর তথ্য যেটি ছিল, হয়তো এখন আমি বাংলাদেশে বসে আইএসের মতাদর্শে বিশ্বাস করতে পারি, সেটি একরকম। আর আরেকটি হচ্ছে আইএসের সঙ্গে আমি কোনো না কোনোভাবে অ্যাফিলিয়েটেড হয়েছি। তো অ্যাফিলিয়েশনের কোনো প্রমাণ তো এখন পর্যন্ত দেখাতে পারেনি যারা তখন বলেছিল, মানে 16 থেকে আজকে 21, 5 বছরে তো আসেনি। না, আমি বলছি যে ধরুন আমি ধরলাম যে আইএস আছে, আমি বলছি যে এই ডিসকোর্সটা তৈরি করার পেছনে আমেরিকার যে ফরেন পলিসি, তার যে ইকোনমিক ইন্টারেস্ট, সেটাই সারা পৃথিবীব্যাপী সে যে জিনিসগুলোকে হাইলাইট করতেছে। তার মানে যখনই আপনাকে বলা হচ্ছে আইএস আছে, তখন এটা একটা জঙ্গি রাষ্ট্র, এরকম একটা জিনিস আপনাকে স্বীকৃতি দিয়ে দিবে সারা পৃথিবী। মানে যেহেতু ওয়ান সিঙ্গেল ক্যাপিটালিস্ট সিস্টেম, কোল্ড ওয়ার শেষ, আপনার সোভিয়েত ইউনিয়নের পতন, সমাজতন্ত্র শেষ, এখন নিওলিবারালিজমের মধ্যে আমরা আছি। সুতরাং তারা সমস্ত জায়গায় যেহেতু একটা সারা পৃথিবীব্যাপী তারা রাজত্ব করছে, সুতরাং তারা যে কথাটি বলছে, যেটা আমি আমাদের দর্শক অত্যন্ত, আমি তাকে ধন্যবাদ জানাই, অত্যন্ত আমি বলবো যে স্বদেশ প্রেমে উনি দীক্ষিত একজন ভদ্রলোক, যে কারণে উনি এই ধরনের ডিগনিটি নিয়ে কথাটি বলেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে রিয়ালিটি হচ্ছে রুলস অফ দ্য গেম, সারা পৃথিবীতে আপনি এই জিনিস অস্বীকার করতে পারবেন না। যখনই তারা এই যে জঙ্গিবাদের তখন আপনাকে দিয়ে দিবে, তখনই আলটিমেটলি আপনার এখানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার যে সমস্ত ব্যবসা হচ্ছে সেই ব্যবসার মধ্যে এক ধরনের মানে প্রভাব পড়বে। আমি আরেকটা জিনিস বলতে ভুলে, দেখেন আমেরিকার বাংলাদেশের ক্ষেত্রে এই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ দিয়ে আমি তার কথার কারণে আমার রিকল হলো, রেমান সোমানের বই পড়েন, ডেভিড স্মিথের নিউ আরবান সোশিওলজি বই পড়েন, সেখানের মধ্যে রেমান সোমানকে উদ্ধৃত করে ডেভিড স্মিথ লিখছে যে যখন দুর্ভিক্ষ হয় 1974-এ, তখন এই দুর্ভিক্ষের আগে PL-480 খাদ্য সাহায্যের জন্য আমেরিকা দুটি শর্ত দিয়েছিল বঙ্গবন্ধুকে। একটি হচ্ছে কিউবাতে পাট রপ্তানি করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে তৎকালীন সময়ে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না। ইউ জাস্ট থিংক। এবং তারপরে আপনি দেখেছেন যে এই যে 1975 পরে বঙ্গবন্ধুর মৃত্যু, এবং স্যার এক চালান পাট দেওয়ার কারণে আমার PL-84 এর খাবার আমি পেলাম না। এক্স্যাক্টলি। এবং ওই যে যুদ্ধাপরাধীদের বিচার, হত্যার বিচার করা যাবে না, খেয়াল করে দেখেন এরপরে মাননীয় প্রধানমন্ত্রী এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে। এবং কিন্তু আমরা দেখেছি যে এর মাঝখানটায় জামায়াত ইসলামকে তারা বলেছেন লিবারেল মুসলিম একটা পলিটিক্যাল পার্টি, এবং তাদের সমস্ত সময় তাদেরকে দাওয়াত করা হয়েছে। এখানে মজাটা দেখেন, লিবারেল মুসলিম ডেমোক্রেটিক পার্টি একদিকে বলছে, আরেকদিকে আবার এর আগে তারা শিবিরকে, জামাত ইসলামী ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে। ডাবল স্ট্যান্ডার্ডটা কোন জায়গায়? এবং তাহলে পরে আপনি মানে এগুলো হয় কি, আমি বলছি যারা প্রোগ্রেসিভ র্যাডিক্যাল পলিটিক্স করেছে তারা আমাদের এই কথাগুলো খুব তারা অ্যাকসেপ্ট করবে। আমি মোর দেন শিওর যে তারা যেহেতু আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা এটাকে করবে। কিছু বলতে চান? 10 সেকেন্ড আমার। আমি দেখেন, এই তালেবান তো তাদেরই সৃষ্টি, তাই না? তো যখন তাদের স্বার্থে ছিল তখন তালেবান ভালো ছিল, এখন তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে, এখন তালেবান খারাপ। বা রাশিয়াকে তাড়াতে হবে, তখন তালেবানকে এনেছে, এখন আবার নিজেরা এই অবস্থায় ফেলে দিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে। দেখেন স্যার শেষ করব, দেখেন র্যাবের কিছু কিছু কর্মকর্তা যখন অন্যায় করেছে তাদের বিচার হয়েছে, 7 খুনের বিচার, জিয়া হত্যার বিচার হচ্ছে আপনার ওই কক্সবাজারে। তারপরে লিমনের পা
হ্যাঁ র্যাব সেটার জন্য দুঃখ প্রকাশ হ্যাঁ, তো স্যার না, আমরা আশা সেখানে- করি না তারও কিন্তু বিচার হয়েছে জি, এবং, বিচার হয়েছে। দেওয়া হয়েছে Compensation দেওয়া। কম্পেনসেশন দেওয়া হয়েছে দায়ী থাকলে বিচার করা, কিন্তু ঢালাভাবে এরকমটা বলা কখনোই কাম্য নয়। Exactly. আপনাদের তিনজনকে না, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমি- যুক্ত হওয়ার জন্য। স্যার শেষ দুই করতে একজন তো অবভিয়াসলি জি অন্যায় করছে দর্শক কিন্তু- আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।